জেলা পরিষদের প্রশাসক চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ। টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় হাউসবোট চলাচল নিষিদ্ধ। এসএসসির ফলেই মিলবে কলেজে ভর্তির সুযোগ, থাকছে না ভর্তি পরীক্ষা। 13 সিটি কর্পোরেশনের শিক্ষার্থীদের জন্য সরকারের বিশেষ বাস সার্ভিসের উদ্যোগ। গাইবান্ধায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। ভারী বর্ষণ নিয়ে বার্তা দিল আবহাওয়া অফিস। রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার $2,52,50,000 সহায়তা ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রোটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স 1986 কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত 30 জুলাই এই সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ বিভিন্ন প্রোটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রের নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি, অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব সহ সংশ্লিষ্ট 11টি দপ্তরে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রোটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিতে সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হাওরে চলাচলকারী সব নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী 10 আগস্টের মধ্যে নিবন্ধনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এইসব নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে হাউসবোট ও ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এছাড়া নৌযান চলাচল আবার শুরু হলে সেখানে উচ্চস্বরে গান বাজনা ও কোনো পার্টির আয়োজন করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখার পাশাপাশি হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ 100 ফুটের মধ্যে রাখার নির্দেশনাও দিয়েছে জেলা প্রশাসন। আসন্ন শিক্ষাবর্ষে ও উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। সরকার পরিবর্তনের পর একাদশ শ্রেণীতেও ভর্তি পরীক্ষা চালু হতে পারে কিনা তা নিয়ে আলোচনা ছিল। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় প্রাথমিক ও মাধ্যমিকে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি নিয়েও প্রশ্ন ওঠে। তবে শেষ পর্যন্ত আগের নিয়ম বহাল রাখার উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রথম আলো তাদের এক সংবাদে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা 5 থেকে 10টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন। এরপর ফলাফল, পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, 10 আগস্ট এসএসসি ও সমমানের ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। তবে কয়েকটি কোটা নিয়ে এখনও আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভর্তি পরীক্ষা হচ্ছে না, আগের নিয়মেই ভর্তি কার্যক্রম চলবে, এটি প্রায় নিশ্চিত। শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে এই বিষয়ে একটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব তৈরি করেছে। প্রাথমিক হিসাবে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় 1,600 কোটি টাকা ব্যয় হতে পারে।
তবে এখনও এটি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে পাইলট প্রকল্পে চালুর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনে জিপিএস সুবিধা সম্পন্ন পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর চিন্তা করা হচ্ছে। শিক্ষার্থীদের সংখ্যা ও চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে রুট, স্টপেজ ও সময়সূচি। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, অভিভাবকদের খরচ কমবে এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যানজটও অনেকটাই কমে আসবে। তবে সফল করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাস এবং সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধোপাডাঙ্গার নতুন বাজার এলাকায় সচেতন নাগরিকের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তাদের অভিযোগ, বলাৎকারের ঘটনাকে পুঁজি করে এলাকার জনপ্রিয় ব্যক্তি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর নানা অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি জাইদ হাসান জিল্লু তার বাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে আমিনুল ইসলামের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় উদ্দেশ্য প্রণোদিত জিডি করেছেন বলে অভিযোগ তাদের। দেশের 3 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগে একই সময়ে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য 2,52,50,000 অস্ট্রেলিয়ান ডলার সহায়তা ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই অনুদানের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, 2026 থেকে 2028 সালের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সেবা, সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় ব্যয় করা হবে। অস্ট্রেলিয়া বলছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। আর সেই পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে। বর্তমানে বাংলাদেশে প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের অধিকাংশই কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন এবং দৈনন্দিন জীবনযাত্রার জন্য আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। UNHCR বলছে, বৈশ্বিক অর্থায়ন সংকটের এই সময়ে অস্ট্রেলিয়ার নতুন সহায়তা রোহিঙ্গা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা নারী, শিশু ও বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জরুরি সেবা অব্যাহত রাখতে সহায়তা করবে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।